Welcome to my fifth class on the famous dramatic monologue and art poem Andrea del Sarto by Robert Browning। দেখো আজকে আলোচনা করব ফেমাস পোয়েট রবার্ট ব্রাউনিং এর কম্পোজড করা ফেমাস ড্রামাটিক মোনোলগ এন্ড আর্ট পোয়েম অ্যান্ড্রিয়া ডেল সার্টো। এই অ্যান্ড্রিয়া ডেল সার্টোর উপরে এর আগে যথারীতি আমি 4টে ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 5 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেই ক্লাস থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা লাস্ট 4 নম্বর ক্লাস থেকে জানতে পেরেছি নাম্বার 1 অ্যান্ড্রিয়া উইশড হিজ অ্যানাদার ওয়াইফ টু বি ইন্সপায়ার্ড ফ্রম হার। আমরা দেখেছি যে অ্যান্ড্রিয়া সে ইচ্ছা প্রকাশ করছে যদি লুক্রেসিয়ার পরিবর্তে তার অন্য কোনো ওয়াইফ থাকতো অথবা লুক্রেসিয়া এন্ড অ্যানাদার ওয়াইফ যদি থাকতো তাহলে লুক্রেসিয়ার কাছ থেকে সে ইন্সপিরেশন না পেলেও, ইন্সপায়ার্ড না পেলেও, লাভ না পেলেও, অ্যাফেকশন না পেলেও তার অন্য যে ওয়াইফ অ্যানাদার ওয়াইফ তার কাছ থেকে সে ইন্সপায়ার্ড হতে পারতো। নাম্বার 2 হি টেলস দ্যাট রাফায়েলস পেইন্টিংস আর আন্ডারস্ট্যান্ডেবল ইভেন টু এ চাইল্ড। এটা ভি এক্সপ্রেস করেছে অথবা এটা ভি বলতে শোনা গেছে অ্যান্ড্রিয়াকে যে রাফায়েলের দ্বারা পেইন্ট করা সেই সমস্ত পেইন্টিংস অথবা রাফায়েলের দ্বারা সৃষ্টি করা সেই সমস্ত পেইন্টিংস যেগুলোর মধ্যে ডিভাইন ইন্সপিরেশন আছে, যেগুলোর মধ্যে ডিভাইন গ্লোরি আছে, যেগুলো একজন বাচ্চা ছেলেও বুঝতে পারে বা একজন শিশুও বুঝতে পারে। নাম্বার 3 অ্যান্ড্রিয়া রিসিভস মোর দ্যান হিজ মেরিটস ফ্রম লুক্রেসিয়া। এটা ভি আমরা দেখেছি যে অ্যান্ড্রিয়া সে বলছে, সে নিজে মুখে স্বীকার করছে যে লুক্রেসিয়া তোমার কাছ থেকে আমার যতটা প্রাপ্য ছিল তার থেকে অনেক বেশি কিছু আমি পেয়েছি এবং সেগুলো না চাইতেই তুমি আমাকে দিয়েছো। নাম্বার 4 অ্যান্ড্রিয়া ইজ কট লাইক এ বার্ড টু লুক্রেসিয়া। এবং এটা ভি আমরা দেখেছি অ্যান্ড্রিয়া নিজে স্বীকার করছে যে আমি লুক্রেসিয়া তোমার কাছে ধরা পড়ে গেছি। কিভাবে? ঠিক একটা পাখি যেমন তার শিকারীর কাছে ধরা পড়ে যায় ঠিক সেইভাবে। নাম্বার 5 হি ওয়ান্টস টু আপলিফট হিম লাইক অ্যাঞ্জেলো এন্ড রাফায়েল। এটা ভি আমরা দেখেছি যে অ্যান্ড্রিয়া সে চাইছে নিজেকে অ্যাঞ্জেলো এবং রাফায়েলের জায়গায় নিয়ে যেতে। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। পাশাপাশি পিজির ক্ষেত্রে আর পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স দেওয়া হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট অ্যান্ড্রিয়া ডেল সার্টো স্ট্যাঞ্জা 14। দ্যাট মিন্স আমরা লাস্ট ক্লাসে স্ট্যাঞ্জা 13 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি স্ট্যাঞ্জা 14 থেকে। এখানে কি বলা হচ্ছে? রাফায়েল ইজ ওয়েটিং। রাফায়েল তো সেখানে পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? রাফায়েল গডের কাছে পৌঁছে গেছে। লাস্ট আমরা যেখানে শেষ করেছিলাম অর্থাৎ স্ট্যাঞ্জা 13 সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছি অ্যান্ড্রিয়া সে বলতে চাইছে, কি বলতে চাইছে? যে সেভি তার ফেম নেম টাইটেল অর্জন করতে চাইছে এবং সেভি বিরাজ করতে চাইছে সাইড বাই সাইড উইথ অ্যাঞ্জেলো। অ্যাঞ্জেলো বর্তমান টাইমে যে জায়গায় পৌঁছে গেছে, অ্যাঞ্জেলোর যে জগৎ, সে যে ওয়ার্ল্ড অফ ইটারনাল, সেখানে যেতে চাইছে কে? অ্যান্ড্রিয়া। তাহলে এখানে বলতে চাইছে অ্যান্ড্রিয়া স্ট্যাঞ্জা 14 এ রাফায়েল ইজ ওয়েটিং। রাফায়েল আমার জন্য ওয়েট করছে আপ টু গড। সে তো চলে গেছে গডের কাছে, ওয়ার্ল্ড অফ হেভেন, সে হেভেনে চলে গেছে। অল থ্রি, এখানে অল থ্রি বলতে মাইকেল অ্যাঞ্জেলো আছে, রাফায়েল আছে এন্ড অ্যান্ড্রিয়া হিমসেলফ। এই তিনজনের কথা বলা হচ্ছে। তারপরে আবার এই অ্যান্ড্রিয়া বলছে আই মাইট হ্যাভ ডান ইট ফর ইউ। ফর ইউ মিন্স ফর ইউর সেক, তোমার জন্য। আই মাইট হ্যাভ ডান ইট, এটা হয়তো আমি অ্যাচিভ করতে পারতাম। মাইট হ্যাভ ইকুয়ালড পোয়েটিক অ্যাচিভমেন্ট। দ্যাট মিন্স আমার হয়তো সেম টাইপ অফ পোয়েটিক অ্যাচিভমেন্ট থাকতো। কিরকম পোয়েটিক অ্যাচিভমেন্ট? এখানে কিরকম টাইপের কথা বলা হচ্ছে? ঠিক মাইকেল অ্যাঞ্জেলো এন্ড রাফায়েল যে টাইপের অ্যাচিভমেন্টকে তারা অ্যাচিভ করেছে। অ্যান্ড্রিয়া বলছে এখানে আই মাইট হ্যাভ ডান ইট, আমিও কিন্তু সেই মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েলের মতন পোয়েটিক অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করতে পারতাম যদি একটু তুমি আমাকে ইন্সপায়ার্ড করতে। সো ইট সিমস, এটা হতেও পারতো, পারহ্যাপস নট, আবার নাও হতে পারতো। এখানে পারহ্যাপস নট উনি কেন বললেন? তার কারণ অ্যান্ড্রিয়া সাধারণত পরিষ্কারই হয়ে গেছে, সে পরিষ্কার বুঝতে পেরে গেছে যে সে হয়তো এই লুক্রেসিয়ার কাছ থেকে কোনো রকম ভাবে আর কোনো ইন্সপিরেশন পাবে না। অ্যান্ড্রিয়া মাইট নট হ্যাভ বিন শিওর অ্যাবাউট দ্য ইন্সপিরেশন। ক্লিয়ার? এই জন্য এখানে বলা হচ্ছে পারহ্যাপস নট। তার কারণ কি? তার কারণ হচ্ছে অল ইজ অ্যাজ গড ওভার রুলস। তার কারণ হচ্ছে আমাদের এই পৃথিবীকে, আমাদের এই ইউনিভার্সকে কে কন্ট্রোল করে থাকে? আমাদের এই ইউনিভার্সকে কন্ট্রোল করে থাকেন গড। গড ইজ জাস্ট, উনি হচ্ছেন জাস্ট এবং সমস্ত কিছু ওনার ইচ্ছাতেই হয়ে থাকে। ক্লিয়ার? এভরিথিং ইজ ইন গডস হ্যান্ড, সমস্ত কিছু ঈশ্বরের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই জন্যই বলা হচ্ছে হয়তোবা তোমার দ্বারাই ইন্সপায়ার্ড হয়ে আমি কোনো কিছু করতে পারতাম না, বা তোমার দ্বারাই আমি ইন্সপায়ার্ড নাও হতে পারতাম, আবার হতেও পারতাম। তার একটাই কারণ, তুমি তো সর্বে সর্ব নাও, তুমি তো অমনিপোটেন্ট নাও, তুমি তো অমনিসিয়েন্ট নাও, তুমি তো অমনিপ্রেজেন্ট ভি নাও। তাহলে এই পৃথিবীতে একমাত্র একজনই আছেন যিনি অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট এন্ড অমনিপ্রেজেন্ট। তিনি কে? তিনি হচ্ছেন গড এন্ড গড ইজ জাস্ট এন্ড এভরিথিং ইজ ইন হিজ হ্যান্ড। এবং এই পৃথিবীতে সমস্ত কিছুই তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এভরিথিং ইজ কন্ট্রোলড বাই আওয়ার অলমাইটি। ক্লিয়ার? চলো নেক্সট। আর উনি কি বলছেন? বিসাইড ইনসেন্টিভস কাম ফ্রম দ্য সোলস সেল। অর্থাৎ এই যে এক্সাইটমেন্ট বলো, এনকারেজমেন্ট বলো, এখানে ইনসেন্টিভস মিন্স এনকারেজমেন্টস। এই এনকারেজমেন্টস কোথা থেকে আসে? কাম ফ্রম দ্য সোল সেলফ, অর্থাৎ নিজেকে নিজে
নিজেই এনকারেজ করতে হয়, কেউ কাউকে এনকারেজ করতে পারে না। অ্যাকচুয়ালি এটাই বলা হচ্ছে। দেখো মাঝে মাঝে আমরা কি করে থাকি বলো না, ইউটিউবে বিভিন্ন টাইপের মোটিভেশনাল স্পিচ শুনে থাকি। এই যে মোটিভেশনাল স্পিচ, এটা লাইক অ্যান ইনজেকশন, এটা হচ্ছে একটা ইনজেকশনের মতন। এটা তুমি যখন শুনছো তখন তুমি নিজে মোটিভেট হচ্ছ, বাট যখন তুমি আর শুনছো না তখন তুমি ডিমোটিভেট হয়ে পড়ছো। সুতরাং এই মোটিভেশনাল স্পিচ তোমাকে যে মোটিভেট করে দেবে, তুমি যে বিরাট কিছু অ্যাচিভ করতে পারবে, নট এট অল। তাহলে নিজেকে নিজে কি করতে হবে, এনকারেজ করতে হবে, নিজেকে নিজে চেয়ার আপ করতে হবে। বুঝতে পারলে কিনা? এটাই বলতে চাইছে এখানে অ্যান্ড্রিয়া। বিসাইড ইনসেন্টিভস কাম ফ্রম দ্য সোল সেলফ। এখন তুমি কেন আমাকে ইন্সপায়ার করতে পারবে না? আমি যদি ইন্সপায়ার্ড হই তাহলে নিজেকে নিজে ইন্সপায়ার করতে হবে অ্যাকর্ডিং টু অ্যান্ড্রিয়া। দ্য রেস্ট অ্যাভেল নট। এখানে দ্য রেস্ট মিন্স কি বলতে চাইছে? অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফোর্স, অথবা আমরা এটা বলতে পারি যে এক্সটার্নাল সোর্স অফ ইন্সপিরেশন। বাইরে থেকে কেউ কাউকে ইন্সপায়ার্ড করে দেবে, নট এট অল, এটা হতেই পারে না। অ্যাভেল নট, এখানে অ্যাভেল নট মিন্স আর অফ নো ইউজ। অর্থাৎ এক্সটার্নাল সোর্স অফ ইন্সপিরেশন এটা একদমই যাচ্ছে তাই ব্যাপার, একদমই ফালতু বাকওয়াস থিংস এন্ড বলা যেতে পারে যে ভ্যালুলেস মিনিংলেস থিংস। সুতরাং বাইরে থেকে কেউ কোনোভাবেই ইন্সপায়ার্ড হতে পারে না যদি সে নিজের ভেতরে ভেতরে নিজেকে না ইন্সপায়ার্ড করে থাকে। রেস্ট অ্যাভেল নট, এখানে রেস্ট মিন্স তাহলে কি বললাম? এক্সটার্নাল সোর্স অফ ইন্সপিরেশন। অ্যাভেল নট মিন্স আর অফ নো ইউজ। তাহলে যদি এরকমই হয়ে থাকে তাহলে লুক্রেসিয়া মাই লাভ, তুমি আমাকে একটা কথা বলো, ওয়াই ডু আই নিড ইউ? কেন আমি তোমার কাছে ইন্সপিরেশন চাইছি? কেন আমি তোমার দ্বারা ইন্সপায়ার্ড হতে চাইছি? তোমার প্রয়োজনটা কি? আমার কাছে তো তোমার কোনো রকম কোনো প্রয়োজনই নেই। ওয়াই ডু আই নিড ইউ? আমি কেন তোমার হাতে পায়ে ধরতে যাচ্ছি? দেখো না, তুমি একটা জিনিস, হোয়াট ওয়াইফ হ্যাড রাফেল এন্ড হ্যাজ অ্যাঞ্জেলো, তুমি তো একটা জিনিস জানো, এই যে ফেমাস আর্টিস্ট যারা কিনা তাদের একদম ডিভাইন জগতে পৌঁছে গেছে, ওয়ার্ল্ড অফ ডিভাইন সেখানে পৌঁছে গেছে, ওয়ার্ল্ড অফ ডিভিনিটি সেখানে পৌঁছে গেছে, তো এই যে রাফেল এন্ড অ্যাঞ্জেলো এদের তো কোনো ওয়াইফ ছিল না। তাহলে কিভাবে তারা ইন্সপায়ার্ড হলো? কিভাবে তারা এত সুন্দর সুন্দর স্পিরিচুয়াল পেইন্টিংস তারা পেইন্ট করতে পারলো? কিভাবে ক্রিয়েট করতে পারলো? কিভাবে তাদের এই পেইন্টিংস এর মধ্যে একটা ডিভাইন গ্লোরি তারা সৃষ্টি করতে পারলো? এটা তো আমার কাছে অবাক লাগছে, এবং এটা কি অবাক লাগছে কেন আমি তোমার পেছনে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারলে কিনা? হোয়াট ওয়াইফ হ্যাড রাফেল এন্ড হ্যাজ অ্যাঞ্জেলো। বুঝতে পারলে? চলো নেক্সট। আরো উনি কি বলছেন? ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, হু ক্যান ডু এ থিং, সেই ব্যক্তিটা ধরো কোনো কিছু করলো, উইল নট, এখানে উইল নট মিন্স হু হ্যাভ নট এনি উইল পাওয়ার, যার মধ্যে কোনো রকম কোনো উইল পাওয়ার নেই। ইনস্টেড অফ, তার পরিবর্তে আছে এটা কি? তার পরিবর্তে আছে ট্যালেন্ট এন্ড এবিলিটি। হু ক্যান ডু এ থিং, এখানে এই যে যেটা বলা আছে হু ক্যান ডু এ থিং, এই পৃথিবীতে যে যা কিছু করেছে সেরকম কোনো ব্যক্তি কিসের মাধ্যমে করেছে বা কিসের দ্বারাই করেছে অথবা কিভাবে সে করতে সক্ষম হয়েছে, তার কারণ তার মধ্যে এবিলিটি এন্ড ট্যালেন্ট আছে। এই যে এবিলিটি এন্ড ট্যালেন্ট এর মাধ্যমে হয়তো এই পৃথিবীতে অনেকেই অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছে, বাট দে হ্যাভ নো উইল পাওয়ার, কিন্তু তাদের মধ্যে কোনো রকম কোনো উইল পাওয়ার ছিল না। আর এন্ড হু উড ডু ইট, আর যার মধ্যে উইল পাওয়ার আছে সে হয়তো কোনো কিছু অ্যাচিভ করতে পেরেছে, কিন্তু তার মধ্যে কি নেই? তার মধ্যে না আছে এবিলিটি, না আছে ট্যালেন্ট। এখানে দেখো কিভাবে সে নিজেকে ব্যাখ্যা করছে, বলতে চাইছে এখানে আমার মধ্যে এবিলিটি আছে, আমার মধ্যে ট্যালেন্ট আছে, বাট আই হ্যাভ নো উইল পাওয়ার, আমার মধ্যে কোনো রকম কোনো উইল পাওয়ার নেই। এই উইল পাওয়ার কার মধ্যে আছে? এই উইল পাওয়ার আছে অ্যাঞ্জেলোর মধ্যে, রাফায়েলের মধ্যে। এই উইল পাওয়ার থাকার কারণেই তারা ফেমাস হতে পেরেছে। আর আমার মধ্যে ট্যালেন্ট এন্ড এবিলিটি থাকা সত্ত্বেও যেহেতু আমার মধ্যে উইল পাওয়ার নেই, সুতরাং আমি ফেমাস হতে পারিনি। এন্ড আই পারসিভ, এটা কিন্তু আমি বুঝতে পেরেছি। ইয়েট দ্য উইল সামহোয়াট, যাই হোক এটা বলা যেতেই পারে যে এই পৃথিবীতে উইল পাওয়ার হচ্ছে সব থেকে বড় ইন্সপিরেশন। তুমি যদি নিজের মধ্যে নিজের উইল পাওয়ারকে গেইন করতে পারো তাহলে দেখবে এই পৃথিবীতে তুমি সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারবে, তুমি তোমার গোলকে মিট করতে পারবে, তুমি তোমার টার্গেটকে মিট করতে পারবে। সামহোয়াট টু দ্য পাওয়ার, এক কথায় উনি স্বীকার করেই নিলেন। যাই হোক, দ্য পাওয়ার, এখানে দ্য পাওয়ার উনি বলতে চাইছেন উইল পাওয়ারকে। এন্ড দাস উই হাফ ম্যান স্ট্রাগল, আর সেই কারণে আমরা পুরোপুরিভাবে অসম্পূর্ণ মানুষ যারা কিনা স্ট্রাগল করে চলেছি। এখানে হাফ ম্যান কেন উনি বললেন? তার কারণ এই পৃথিবীতে সবাইকার মধ্যে পরিপূর্ণতা থাকে না, একটা কমপ্লিটনেস যে ব্যাপার সবাইকার মধ্যে থাকে না। কোন দিক থেকে? কারোর মধ্যে উইল পাওয়ার আছে, আবার কারোর মধ্যে ট্যালেন্ট এন্ড এবিলিটি আছে। যার মধ্যে ট্যালেন্ট এন্ড এবিলিটি আছে তার মধ্যে উইল পাওয়ার নেই, যার মধ্যে উইল পাওয়ার আছে তার মধ্যে ট্যালেন্ট এন্ড এবিলিটি নেই। এই জন্য উনি বলছেন হাফ ম্যান। দ্যাট মিন্স দেয়ার ইজ নো কমপ্লিটনেস ইন এনিওয়ান, কারোর মধ্যে কোনোভাবেই কমপ্লিটনেস দেখা যায় না। উইল পাওয়ার আছে তো এবিলিটি এন্ড ট্যালেন্ট সেটার অবর্তমান দেখা যাবে, অ্যাবসেন্ট দেখা যাবে। আবার কারোর মধ্যে এবিলিটি এন্ড ট্যালেন্ট আছে তো তার মধ্যে উইল পাওয়ার নেই। এবং এই যে আমরা যারা হাফ ম্যান তারা আমরা কি করি? আমরা এই পৃথিবীতে স্ট্রাগল করেই চলি ডে বাই ডে। এন্ড এট দ্য এন্ড, অবশেষে লুক্রেসিয়া, আই কনক্লুড, আমি এটা বলতেই পারি, গড কম্পেনসেটস এন্ড পানিশেস। গড কি করতে পারেন? আমরা জানি গড ইজ জাস্ট, গড হচ্ছেন অলমাইটি। হি ক্যান ডু এনিথিং, হি ক্যান ডু এভরিথিং, হি ক্যান ডু এনিথিং, এভরিথিং, এনিওয়্যার, এনি টাইম। তুমি যেভাবেই তাকে ব্যাখ্যা করো না কেন, বুঝতে পারলে কিনা? তাহলে উনি আমাদের কি দিতে পারেন? উনি আমাদের রিওয়ার্ড দিতে পারেন, কম্পেনসেশন দিতে পারেন। এখানে কম্পেনসেশন মিন্স অর কম্পেনসেটস, এটাকে ভার্ব ফর্মে ইউজ করা হয়েছে। তাহলে গড কম্পেনসেট, দ্যাট মিন্স গড রিওয়ার্ড আস উইথ কম্পেনসেশন এন্ড পানিশমেন্ট অলসো। উনি আমাদের পানিশমেন্ট ভি দিতে পারেন, উনি আমাদের পানিশড ভি করতে পারেন, আবার পুরস্কার ভি দিতে পারেন। তাহলে এখানে উনি কি বলছেন? আই কনক্লুড লুক্রেসিয়া, আমি এটা বলছি, গড আমাদের পুরস্কারের দ্বারা পুরস্কৃত
করেন, আবার পানিশড বি দেন। এখন কোন দিক থেকে উনি আমাদের পানিশমেন্ট দেন এবং কোন দিক থেকে উনি আমাদের কম্পেনসেশন দেন, তারপরে উনি বলছেন ইট ইজ সেফার ফর মি। আমি তো নিরাপদ জোনে আছি, আমি তো সেফ জোনে আছি, কারণ আমি হচ্ছে সেফার। আমি কেন সেফার, কেন কি আমি সেফ জোনে আছি, তাই আমি কেন সেফ জোনে আছি? ইফ দ্য অ্যাওয়ার্ড বি স্ট্রিক্ট, যদি দেখা যায় যে উনি যে সমস্ত অ্যাওয়ার্ড আমাদের দিয়ে থাকেন, যে সমস্ত অ্যাওয়ার্ডের দ্বারাই উনি আমাদের রিওয়ার্ডেড করে থাকেন, সেটা অ্যাকর্ডিং টু দিওর মেরিটস, যদি এটা তার মেরিটস এর অনুযায়ী হয়ে থাকে তাহলে সেই ট্যালেন্টের কথা বলতে হয়। এবং তিনি সবাইকার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছেন। কি ট্যালেন্ট দিয়েছেন? কারোর মধ্যে এবিলিটি দিয়েছেন, কারোর মধ্যে উইল পাওয়ার দিয়েছেন। এটা হচ্ছে একটা ট্যালেন্ট। ক্লিয়ার? যেমন আমরা মিল্টনের কোনো না কোনো সনেট পড়েছিলাম, এখন তুমি অবশ্যই বলবে যে মিল্টনের যে সনেট আমরা পড়েছিলাম সেখানে উনি ওয়ান ট্যালেন্টের কথা বলেছিলেন, যে ট্যালেন্ট কিনা রিওয়ার্ডেড অর গিফটেড বাই দ্য অলমাইটি। সেই সনেটটার নাম কি? অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এখানে উনি বলছেন ইফ দ্য অ্যাওয়ার্ড বি স্ট্রিক্ট, যদি অলমাইটি উনি আমাদের অ্যাওয়ার্ড দিয়ে থাকেন, যদি অলমাইটি উনি আমাদের রিওয়ার্ড দিয়ে থাকেন অ্যাকর্ডিং টু আওয়ার মেরিটস, আমাদের মেরিট ওয়াইজ, তাহলে তো আমি সেফ জোনে আছি। দ্যাট আই এম সামথিং আন্ডাররেটেড হিয়ার, কারণ আমি এই পৃথিবীতে, হিয়ার মিন্স ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস মান্ডেন ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমাকে বড় আন্ডার এস্টিমেট করা হয়ে থাকে। আই এম সামথিং আন্ডাররেটেড, আমি কোনো না কোনো ভাবে আন্ডার এস্টিমেট হয়ে থাকি বাই পিপলের দ্বারা। ক্লিয়ার হলো? চলো নেক্সট। ফর এইজ লং হোয়াইল, দেখো দীর্ঘদিন ধরে আমি কি করেছি? আমি দারিদ্রতায়, প্রভার্টির মধ্যে কাটিয়েছি, আমি প্রভার্টির দ্বারা সাফার করেছি। ডেসপাইজড, তা সত্ত্বেও, টু স্পিক দ্য ট্রুথ, আমি সত্যি করে বলছি তোমাকে। আই ডিয়ার নট, আমার সাহস হয় না। ডু ইউ নো, তুমি জানো? লিভ হোম অল ডে, অর্থাৎ বাড়ির বাইরে বেরোতে আমি কোনোভাবেই সাহসকে অর্জন করতে পারি না, বা আমার সেরকম কোনো সাহস হয়ই না, আমি সাহস দেখাতেই পারি না। আই ডিয়ার নট, আমার মধ্যে সেই সাহস নেই। ডু ইউ নো, তুমি জানো অবশ্যই। লিভ হোম অল ডে, আমি দিনের বেলায় বাড়ির বাইরেই বেরোতে পারি না। আমি সবসময় কি করি? আমি সবসময় নিজেকে বন্দি করে রাখি এই চার দেওয়ালের মধ্যে। ফর ফিয়ার অফ চান্সিং অন দ্য প্যারিস লর্ডস, তার কারণ আমার ভয় থাকে যে কখন সেই প্যারিসের যে সমস্ত লর্ডসরা আছেন, যে সমস্ত পিয়ার্সরা আছেন, তাদের সামনাসামনি দেখা হয়ে যায়। এখানে চান্সিং অন মিন্স হচ্ছে মিট করা, তাদের সামনাসামনি দেখা হয়ে যায়। তো দেখা হয়ে গেলে নিশ্চয়ই বিপদে পড়ে যাব। এখন কেন উনি এই কথাটা বলছেন, যে উনি কেন এই চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছেন, কেন উনি দিনের বেলায় বাড়ির বাইরে বেরোতে পারেন না, উনি কাকে ভয় করছেন? এবং উনি বলছেন যে আমি এই লর্ডস অফ প্যারিস, এই প্যারিসের লর্ডসদের আমি ভয় পাই, বা তাদের সামনাসামনি বা মুখোমুখি আমি হতে পারি না। কেন হতে পারি না? চলো নেক্সট। উনি বলছেন দ্য ওয়েস্ট ইজ ওয়েন দে পাস এন্ড লুক অ্যাসাইড, তার কারণ হচ্ছে দেখো যদি আমি বাইরে বেরিয়েছি বা তাদের সামনাসামনি আমার দেখা হয়ে গেছে, তারা আমাকে কি করে জানো? তারা আমাকে সাধারণত পাস কাটিয়ে চলে যায়, তারা আমাকে নেগলেক্ট করে। দে পাস এন্ড লুক অ্যাসাইড, এখানে লুক অ্যাসাইড মিন্স হচ্ছে নেগলেক্ট করা। এখন কেন এই কথাগুলো উনি বলতে চাইছেন? তার কারণ আমরা জানি যে উনি একটা টাইম কোনো না কোনো রাজার পৃষ্ঠপোষকতায় কাজ করতেন। এখন সেই রাজাটাকে আমি লাস্ট ক্লাসগুলোর মধ্যে কোনো না কোনো ক্লাসে বলেছি, তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যে রাজার পৃষ্ঠপোষকতায় উনি কাজ করেছেন, যে রাজার কাছ থেকে উনি বিপুল পরিমাণে অর্থ সম্পদ লুট করে নিয়েছেন, তো তার সাথে বিট্রে করেছেন, তো সেই কারণে একটা প্রেস্টিজ তো আছে। উনি বাইরে বেরোতে পারেন না, পাছে আবার হয়তো কেউ টোন কাটে ওনাকে, এমনি তো টোন কাটে উনি বলছেনই। এন্ড লুক অ্যাসাইড বাট দে স্পিক সামটাইমস, তারা মাঝে মাঝে হয়তো এরকমও বলে থাকে আই মাস্ট বিয়ার ইট অল। কিন্তু তারা আমাকে যে যাই বলুক না কেন, তারা আমাকে যে যতই আন্ডাররেটেড করুক না কেন বা ভাবুক না কেন, তারা যে যতই আমাকে আন্ডার এস্টিমেট করুক না কেন, আমি সমস্ত কিছু সহ্য করতে পারি এবং সহ্য করিভি তোমার জন্য। ওয়েল মে দে স্পিক, তারা যা খুশি তাই বলুক, তাদের বলতে দাও। দ্যাট ফ্রান্সিস, তারা হয়তো এটাও বলতে পারে। ওয়েল মে দে স্পিক, তারা এটাও বলতে পারে, বুঝলে লুক্রেসিয়া? দ্যাট ফ্রান্সিস, দ্যাট ফার্স্ট টাইম, সেই যে ফ্রান্সিস দ্য ফার্স্ট, দ্যাট ফার্স্ট টাইম, প্রথমবারের মতন যখন আমি তার পৃষ্ঠপোষকতায় কাজ করতাম, সে যখন আমাকে বিপুল পরিমাণে অর্থ সম্পদ দিয়েছিলেন তার প্যালেসকে ডেকোরেট করার জন্য, তার প্যালেসের ডেকোরেশনের জন্য। এন্ড দ্যাট লং ফেস্টাল ইয়ার এট ফন্টেনব্লিউ, এখানে এই যে ফন্টেনব্লিউর কথা বলা হচ্ছে, এটা কি? ফন্টেনব্লিউ একটা টাউন যেখানে কিনা এই ফ্রান্সিস দ্য ফার্স্ট উনি ডেকেছিলেন ওনার প্যালেসকে ডেকোরেট করার জন্য। সেই বছরটা আমার কাছে কি রকম ছিল? ফেস্টাল ইয়ার। এখানে ফেস্টাল ইয়ার মিন্স হচ্ছে গ্লোরিয়াস এন্ড হ্যাপি ইয়ার। চলো নেক্সট। তারপরে স্ট্যান্ডার 16 এ উনি কি বলছেন? আই সিওরলি দেন কুড সামটাইমস লিভ দ্য গ্রাউন্ড, উনি বলছেন যে আমিও হয়তো এরকম করতে পারতাম নিশ্চিতভাবে, যদি তার পৃষ্ঠপোষকতা থেকে আমি বেরিয়ে না আসতাম, যদি আমি তার কাছ থেকে না চলে আসতাম, যদি তার সাথে আমি বিট্রে না করতাম, তাহলে আমি কি হতে পারতাম? আই সিওরলি, আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, দেন কুড সামটাইমস লিভ দ্য গ্রাউন্ড, সেই টাইমে যখন আমি তার কাছে ছিলাম, সেই ফেস্টাল ইয়ার যেটা ছিল আমার কাছে গ্লোরিয়াস এন্ড হ্যাপি ইয়ার অর টাইম, তো সেই টাইমে আমি ঠিক এই অ্যাঞ্জেলো এন্ড রাফায়েলের মতন ওনারা যে জগতে বিচরণ করেন, আমি সেই জগতে বিচরণ করতাম। দ্যাট মিন্স ফিল স্পিরিচুয়ালি ইন্সপায়ার্ড, আমি তখন স্পিরিচুয়ালি ইন্সপায়ার্ড হতাম, বা আমি যে কোনো কিছুর দ্বারা ইন্সপায়ার্ড হয়েছি, অথবা আমি যে সেই ইন্সপিরেশনের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছি, যে ইন্সপিরেশন কিনা গিভেন বাই গড অর রিওয়ার্ডেড অর অ্যাওয়ার্ডেড বাই গড টু মি, আমি সেটা ফিল করতে
পারতাম, ঠিক যেমন ভাবে পুট অন দ্য গ্লোরি, ঠিক যেমন ভাবে রাফায়েল উনি কি করেছেন, উনি ডেলি এই যে ফেমাস হওয়াটা অথবা তার যে এই ফেম নেম টাইটেল, উনি যে এখন পর্যন্ত এটারনাল হয়ে আছেন, এই যে জগতে বিচরণ করছেন, তো সেটা যেমন উপভোগ করে থাকেন, আমিও এটা উপভোগ করতে পারতাম পুট অন দ্য গ্লোরি, আমিও সেটা পরিধান করতে পারতাম সেই গ্লোরিকে। দেখো এখানে গার্মেন্টস ইমেজকে আমরা দেখতে পাচ্ছি বা ফিল করতে পাচ্ছি, পুট অন দ্য গ্লোরি রাফায়েলস ডেলি ওয়্যার। আর উনি কি বলছেন, ইন দ্যাট হিউম্যান গ্রেট মোনার্কস গোল্ডেন লুক। এবং আমি ওই যখন ওখানে থাকতাম, কোথায় থাকতাম, ওই ফন্টেন ভিউতে যখন আমি থাকতাম, সেই রাজার কাছে যখন আমি কাজ করতাম, তখন তারা বেশ কাইন্ড ছিল। এখানে দেখো হিউম্যান মিন্স আমরা জানি কাইন্ড, গ্রেট মোনার্ক মিন্স সেই রাজার কথা বলা হচ্ছে, লর্ডস এর কথা বলা হচ্ছে, পিয়ার্স এর কথা বলা হচ্ছে। মোনার্কস গোল্ডেন লুক, এখানে মোনার্কস গোল্ডেন লুক মিন্স আমরা বলতে পারি যে কিং গ্লোরিয়াস লুকস অফ দ্য কিং, সেই রাজার যে গ্লোরিয়াস লুক তার কথা উনি বলতে চাইছেন। তিনি আমার প্রতি বেশ নরম ছিলেন, তিনি আমার প্রতি বেশ কাইন্ড হার্টেড ছিলেন, তিনি আমার প্রতি যথেষ্ট জেনারাস ছিলেন। ক্লিয়ার? এবং শুধু এটাই নয়, তিনি যে আমার প্রতি জেনারাস ছিলেন এটাই নয়, ওয়ান ফিঙ্গার ইন হিজ বিয়ার্ড। আমি যখন সেখানে কাজ করতাম, আমি যখন তার প্যালেসকে ডেকোরেট করছিলাম বা যখন সেই আমি ডেকোরেশনের কাজে ব্যস্ত ছিলাম, তখন সেখানকার সেই ফ্রান্সিস দ্য ফার্স্ট উনি অবাক হয়ে আমার ডেকোরেশন দেখতেন। ওয়ান ফিঙ্গার ইন হিজ বিয়ার্ড এন্ড টুইস্টেড কার্ল, উনি কি করতেন, উনি ওনার দাড়িতে একটা আঙুল দিয়ে সবসময় অবাক ভাবে ভাবতেন যে কিভাবে অ্যান্ড্রিয়া এত সুন্দর কাজ করতে পারে। ওভার হিজ মাউথ গুড মার্ক দ্যাট মেড দ্য স্মাইল, এবং ওনার সেই ওয়েল শেপড মাউথ যেখানে কিনা তার হাসি ফুটে উঠতো। দ্যাট মিন্স আমরা বলতে পারি উনি আমার কাজ দেখে এতটাই অবাক হয়ে পড়তেন এবং এতটাই উনি হ্যাপি ফিল করতেন যে আমার কাজ দেখে উনি হাসতেন, ওনার মুখে হাসি ফুটে উঠতো। ওভার হিজ মাউথ গুড মার্ক দ্যাট মেড দ্য স্মাইল, সেই যে এক্সপ্রেশন, এখানে উনি বলতে চাইছেন কিং ফ্রান্সিস দ্য ফার্স্টের যে মুখের এক্সপ্রেশন তার কথা। ওয়ান আর্ম অ্যাবাউট মাই শোল্ডার, এবং উনি কি করতেন, আমার মনে হতো যে উনি আমার এতটাই কাছে চলে এসেছেন, সো ক্লোজ টু মি, উনি আমার এতটাই কাছে চলে এসেছেন। ওয়ান আর্ম, এই ওয়ান আর্ম অফ দ্যাট কিং ফ্রান্সিস দ্য ফার্স্ট, ওই কিং ফ্রান্সিস দ্য ফার্স্টের একটা হাত পুরোপুরি ভাবে অ্যাবাউট মাই শোল্ডার, আমার কাঁধের উপরে হয়তো উনি দিয়েই ফেলতেন, রাউন্ড মাই নেক, এবং আমাকে হয়তো জড়িয়ে ধরতেন। এখানে রাউন্ড মাই নেক মিন্স আমরা যেমন আমাদের বন্ধু বান্ধবরা যখন একসাথে চলাফেরা করি, যেমন একে অপরের ঘাড়ে হাত দিয়ে চলাফেরা করি, ঠিক সেইভাবে গলা জড়িয়ে চলা আর কি, বুঝতে পারলে? তো এখানে ফ্রান্সিস দ্য ফার্স্ট উনি যেন আমার গলার উপরে বা গলার পাশ দিয়ে ঘাড়ের উপরে হাতটা দিয়ে দিতেন, এটা আমি হয়তো বা ফিল করতে পারতাম। দ্য জিঙ্গেল অফ হিজ গোল্ড চেইন ইন মাই ইয়ার, এবং আমি এটা ফিল করতে পারতাম এই কিং ফ্রান্সিস দ্য ফার্স্টের গলাতে যে গোল্ডেন চেন আছে, তার যে জিঙ্গেল, তার যে সেই সাউন্ড, কিরকম সাউন্ড, রিঙ্গিং সাউন্ড। এখানে দ্য জিঙ্গেল মিন্স হচ্ছে রিঙ্গিং সাউন্ড অফ হিজ গোল্ড চেন ইন মাই ইয়ার, আমি শুনতে পেতাম আমার কানে। তাহলে বুঝতে পারছো এখানে কত কাছেই উনি চলে আসতেন। অ্যাকচুয়ালি এই যে গোল্ডেড সাউন্ড, এটা খুবই নিখুঁত হয়ে থাকে এবং বলা যেতে পারে খুব সূক্ষ্ম হয়ে থাকে, এটা খুব কাছ থেকে না শুনলে এটা ফিল করা যায় না। আই পেইন্টিং প্রাউডলি উইথ হিজ ব্রেথ অন মি, এটা আমি ফিল করতাম, কি ফিল করতাম, যে সে আমার ঘাড়ের উপরে হয়তো নিঃশ্বাস ফেলতে, তার মানে কতটা ক্লোজ সে আমার কাছাকাছি চলে আসতো। আই পেইন্টিং প্রাউডলি, আর আমি কি করতাম, খুব প্রাউডলি আমি পেইন্ট করতাম, ডেকোরেট করতাম অল হিজ কোর্ট রাউন্ড হিম, এবং আমার এই পেইন্টিং দেখে, আমার এই ডেকোরেশন দেখে ওই কোর্টের যে সমস্ত আরো ব্যক্তিরা আছেন, কোর্টিয়ার্স যারা আছেন, সবাই এসে আমাকে ঘিরে ধরতেন। দ্যাট মিন্স দেখো যখন কোনো সাপ খেলা দেখানো হয় অথবা কোনো ম্যাজিক দেখানো হয়, আমরা যেমন সেই ম্যাজিশিয়ানের চারপাশে ঘিরে দাঁড়িয়ে পড়ি, ঠিক একই রকম ভাবে এখানে অ্যান্ড্রিয়া বলছেন যে আমি যখন সেই পেইন্টিংস করতাম অথবা আমি যখন সেই ডেকোরেশন করতাম, তখন এই সমস্ত কোর্টিয়ার্সরা উইথ কিং সবাই এসে কি করতেন, সবাই এসে আমার চারিদিকে ঘিরে ধরতেন, সিং উইথ হিজ আইস, এবং তারা অবাক ভাবে আমার দিকে তাকিয়ে দেখতেন। সিং উইথ হিজ আইস মিন্স আমরা বলতে পারি লুকিং এট অ্যান্ড্রিয়াস ওয়ার্ক উইথ অ্যাডমিরেশন, হ্যাঁ না? তারা আমাকে প্রচুর অ্যাডমায়ার করতেন, আমার দিকে অবাক ভাবে তাকিয়ে থাকতেন, এবং তাদের চোখে মুখে সেই যে এক্সপ্রেশন অফ অ্যাডমিরেশন সেটা ফুটে উঠতো। সাচ ফ্র্যাঙ্ক ফ্রেঞ্চ আইস, দ্যাট মিন্স বড় বড় চোখ করে তাকিয়ে থাকতেন। এন্ড সাচ এ ফায়ার অফ সোলস মিন্স আমরা বলতে পারি ডিপ অর অ্যাবান্ডেন্ট এনথুসিয়াজম। আমরা এর পরের ক্লাসে দেখতে পাবো, যেখান থেকে আমরা শুরু করবো প্রফিউজ, যে ওয়ার্ডটা আমরা পাবো, প্রফিউজ কথার অর্থ হচ্ছে ডিপ। তাহলে এখানে যদি আমরা একটু যোগ করে নিই, সাচ এ ফায়ার অফ সোলস প্রফিউজ মিন্স তাদের যে সোলস সেটা কিরকম ছিল, ফুল অফ অ্যাডমিরেশন, বুঝতে পারলে? তো তারা আমাকে যথেষ্ট রেসপেক্ট করতো, তারা আমাকে যথেষ্ট অ্যাডমায়ার করতো, এবং আমার কাজকর্ম দেখে আমি বুঝতে পারতাম তাদের সেই এক্সপ্রেশন অফ অ্যাডমিরেশন আমি পরিষ্কার ফিল করতে পারতাম। তাহলে সেই টাইমটা ছিল আমার কাছে কিরকম ফেস্টাল ইয়ার বা সো কল্ড গ্লোরিয়াস এন্ড হ্যাপি ইয়ার। সেটা কোথায়, সেটা হচ্ছে সেই ফন্টেন ভিউতে, বুঝতে পারলে? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।